আচ্ছা, তাহলে আমরা অফিশিয়ালি ক্লাস শুরু করে ফেলতেছি। আজকে আমরা আলোচনা করব দুটো টপিক, একটা হচ্ছে কমপ্লায়েন্স আর একটা হচ্ছে সিম স্ট্রেংথ, সেলাইয়ের শক্তি। মানে সেলাইয়ের শক্তির কি কি প্যারামিটারস থাকে, এটা এগুলো এই সিলেবাসে আছে, অ্যাপারেল ফুডে আমরা কভার করে ফেলবো। আর আপনাদের যে পিএএস Public awareness session. আজকে ক্লাসটা 4টার থেকে একটু লেট হতে পারে, ঠিক আছে? আর 4টার থেকে একটু দেরিতেও শেষ হতে পারে। আমরা আজকে একটু তাড়াতাড়ি আমরা আজকে একটু সকালে টাইম হ্যাঁ, তো কালকে কি কালকে তো ছুটি, আমাদের একসাথে তা একসাথে হওয়া হবে না আজকে। তো তাহলে 7টা পর্যন্ত একসাথে থাকতে হবে। অনেকের স্যার চলে যেতে হবে। চলে যেতে হবে। তার মানে তার কাছে চলে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। একদিন একটু বেশি সময় হয়ে যাওয়ার কথা না, এই যে লাইফে সবকিছু প্রায়োরিটির উপর বেস করে মানে মানুষ করে যেটাই করে। আচ্ছা, টপিকগুলো আমি এখনই বলে ফেলতেছি, আর আমরা লটারিটা এখনই করে ফেলবো। যারা প্রেজেন্ট নাই তারা না থাকা অবস্থাতে আমরা টিম করে ফেলবো। আচ্ছা, টপিকগুলো আমি পরে দেখাবো, কারণ ওটাও লটারি সিস্টেমেই হবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে নিয়োগ। আচ্ছা, আমরা এখানে কি খুলছি? বাংলাদেশ শ্রম আইন। বাংলাদেশ শ্রম আইন, এটা হচ্ছে গ্যাজেট 2006 সালের শ্রম, যে বাংলাদেশের শ্রম আইনটা আছে সেই 2006 এর নিয়ম এটাই এখনো সবাই ফলো করে। তারপর আবার 2017-18 সালে বিভিন্ন কারেকশন আসছে, কিন্তু এস্টাবলিশড আইন হিসেবে 2006 এর লেবার ল, বাংলাদেশ লেবার ল 2006, এটাই ফলো করা হয়। তো এইটারই আমরা একটা জাস্ট কম্প্যাক্ট ভার্সন করব আর কি, যে আরএমজি তে শ্রম আইন জাস্ট একটা অংশ। এটা ছাড়াও আরো আমাদের এনভায়রনমেন্ট নিয়ে, আমাদের হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এগুলো নিয়ে আরো অনেক কিছু নিয়ে কাজ করা লাগে, কিন্তু তার একটা অংশ এই যে লেবার ল, বাংলাদেশ শ্রম আইন। এখানে এই চ্যাপ্টারগুলো হবে হচ্ছে আপনাদের পাবলিক অ্যাওয়ারনেস সেশনের টপিক। প্রেজেন্টেশন কি বাংলায়? হ্যাঁ, বাংলা। হ্যাঁ, মানে মনে করতে হবে যে আমরা একটা স্কুল, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয়ে আসছি, গ্রামের মানুষজনকে সামনে নিয়ে তাদের উদ্দেশ্যে আমরা বলবো, এই যে কি বলবো, এই যে জনসংযোগ করব। অথবা আমরা হচ্ছে কোন একটা গ্রামের মোড়ে, বাজারে আমরা এই জনসংযোগটা করতেছি। অথবা আমরা একটা প্রোডাকশন ফ্লোর, যেখানে ওয়ার্কাররা জব করতেছে তাদেরকে নিয়ে প্রোডাকশন ফ্লোরের ভেতরেই, মানে যে যেখানে প্রোডাকশন হয় আর কি, ওখানে সাইডে একটা মিটিং রুমে নিয়ে তাদেরকে নিয়ে আমরা এই সেশনটা করব, জনসংযোগটা করব। তো এখানে অনেকগুলো এই প্রত্যেকটা চ্যাপ্টারই আপনাদের এক একটা টপিক, যে নিয়োগ ও চাকরির শর্তাবলী এটা হইতে পারে, কিশোর ও শ্রমিক নিয়োগ, কিশোর শ্রমিক নিয়োগ এটা একটা টপিক হইতে পারে, প্রসূতি কল্যাণ সেবা, এটা কি আমরা বুঝি, বাংলা ওয়ার্ডগুলো বুঝতেছি? হ্যাঁ, হ্যাঁ, প্রসূতি কল্যাণ সেবা এটা একটা টপিক হতে পারে, স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা এটা একটা টপিক হতে পারে, নিরাপত্তা একটা টপিক হতে পারে, স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা সম্পর্কিত বিশেষ বিধান এটা একটা টপিক হতে পারে, কল্যাণমূলক ব্যবস্থা একটা টপিক হতে পারে, কর্মঘণ্টা ও ছুটি একটা টপিক হতে পারে, মজুরি ও উহার পরিশোধ। মজুরি ও উহার পরিশোধ বলতে স্যালারি এবং না স্যালারি এবং স্যালারিটা ডিউ টাইমে কত দিনের ভিতর পে করে দিতে হবে মালিকদেরকে। মজুরি বোর্ড, দুর্ঘটনাজনিত কারণে জখমের জন্য শ্রমিকের ক্ষতিপূরণ। ট্রেড ইউনিয়ন একটু কঠিন, কারণ নিজেরই এটা আমি ডিসকাস করব। ট্রেড ইউনিয়ন আপনারা নিজেরাই পারবেন না। আচ্ছা, তাহলে 12 পর্যন্ত এগুলোর স্ক্রিনশট আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। প্রেজেন্টেশনটা হইতে স্যার আমি 10 নির্বাচনী প্রচারণ কি উন্নয়ন করা লাগে ভাই আছে হইতেই পারে একটা সময় পর আপনারা নিজেরা কইয়া পারেন পড়া সম্ভব। এটা কি ইন্টারেস্টিং লাগতেছে না ভয় লাগতেছে? না স্যার মজুরি নিয়ে কথা বলবো। পারা যাবে ইনশাআল্লাহ। 15 মিনিট টাইম দিলে ইনশাআল্লাহ স্যার চেষ্টা করব। বানানো হয়েছে? প্রত্যেকটা আবার 4 টুকরো করতে হবে। লটারি করা স্যার আমি তো কে আগে দশ দিয়ে যাচ্ছে, লাভ নাই। স্যার আমি তো আসলে লিখে নিচ্ছি স্যার। স্যার শুধু মজুরি নিয়ে কথা বলবো স্যার। আপনারা আদিল না?
মানে আপনারা মাদিল না স্যার আমি 10 তারিখ এখন থেকে আমরা আকিকা দিয়ে নাম চেঞ্জ করে দেবো ওর নাম এখন থেকে ডাকবো এই 10 আচ্ছা হ্যাঁ কি করা হয়েছিল কি দিতে হবে একজনের জন্য কষ্ট করে দিয়েছি। না আচ্ছা কেউ কি রুম স্পেস করছে ওখান থেকে না 50 লাগবে না 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 এই যে ফাংশন আগে রুম স্পেস ইউজ করছে তো এখানে ঝামেলা হয়ে গেছে এটা মাঝখানে চিনতে হবে প্রত্যেকটা পেজ 4 টুকরা করতে হবে হ্যাঁ 4 টুকরা হইলে ওই মিতা রানিকাকে দিয়ে দাও মিস্ত্রি নাহিদের ভাগ করা হয়ে গেলে মিতা রানিকাকে দিয়ে দেন আপনি 4 টুকরা করছেন এই দুটো আরো 2 টুকরা করুন প্রত্যেকটা 4 টুকরা এবার করে এরপর আমি নাম লিখতে বলবো নাম করে এই ওঠা তো ছাত্র দিব খাইতে হবে কিভাবে এটা করতে পারছি 4 টুকরা করছেন হ্যাঁ এক টুকরাগুলো দিয়ে দিতে হবে এই সিরিয়ালে যে চারজন আছে নাম লিখে ফেলেন চারটায় ছোট করে ফেলেন খুবই ছোট করে তুমি আমি স্যার এটা কোনো একটা উপস্থিত বক্তৃতার মতো হবে এইভাবে বাংলায় ও আচ্ছা এই সাইডে যে চারজন আছে নাম লিখে ফেলেন খুব ছোট করে মাঝখানে খুব ছোট করে এই কেসটা নষ্ট করছে আর এটা চিনতে হবে ও আচ্ছা আচ্ছা হয়ে গেছে এটা খুদায় ওই ছিল এইটাতে এই যে লেখা ছোট করে টাইম দিতে কি দেখছেন আচ্ছা হ্যাঁ ফোল্ড করতে হবে স্যার ফোরটা চার ফোল্ড করতে হবে চার ভাঁজ আমি খুবই ছোট অলরেডি কিছু স্কুলটা আমাদের কি রেখে মানুষের মা আচ্ছা বুঝছেন আরেকটা স্যার, এইভাবে? চার টুকরা চার টুকরা হয়েছে হ্যাঁ, স্যার। হ্যাঁ হ্যাঁ চার ফোর করতে হবে না হ্যাঁ ওই যে ওর মতো মানে চার চার ভাঁজ চার ভাঁজ এটা কারেক্ট মিনাস ভাইয়া আজকে নাই রোহান স্যার প্রথম 10টা থেকে যে কোনো টপিক নাকি টপিক্যাল ওটা নিয়ে হবে আগে গ্রুপ আগে কি টিম ছিল টপিক হবে এই প্রেজেন্টেশন দিতে কে কে গেছে আর রোহান মিনহাজ আর আলাদা 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 স্যার এখানে একটা করতে বলো আচ্ছা দেখতেছি নাম এখানে কি নাম কার কার লেখা হয়েছে আমরা চারজন চারজনের লেখা হয়েছে হ্যাঁ। এখানে কার কার নাম লেখা হয়েছে ওই যে সাইবার ইফতি নাহিদ ফাহিদ আচ্ছা ঠিক আছে আমি তো লিখিং নাহিদ লিখলাম তো না হ্যাঁ লিখছি ও লিখছি আচ্ছা এখানে তাহলে এটা করতে হবে আচ্ছা হিসাব মিলতেছে না কেন তাহলে একজন বাড়তে স্যার কে বা? ও এখানে চারজন এখানে চারজন লেখা হয়েছে এখানে তিনজন লেখা হয়েছে 11 জন লেখা হয়েছে আর তিনটা ওই তিনজনের খুব ছোট করে না আদি স্যারে চারটা এমন অবস্থা আশেপাশ দিয়ে বোঝার উপায় নেই তারপর হচ্ছে সময় আর যোগা সেভ করে এটা আমরা এখনই করে ফেলবো তাহলে চার টুকরা চার ভাগ তিনটা না এখানে চার ভাগ বিশেষ সংখ্যা বেশি গিফট তাই আসার স্যার একটা আঞ্চলিক আর একটা পুষ্পটা আমাদের শুধু ইয়ে ছিল আজকে রেগুলার আনিকার কাছ থেকে আমি 7টা পাবো বাংলায় আটটা পাবো। সাতটা পাবো বাংলা লেখা পড়তে কি প্রবলেম থেকে দিয়েছে মজিক বোর্ডে হ্যাঁ আমি স্ক্রিনশটও দিয়ে দিলাম যাতে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়ার ইচ্ছা থাকে ওইটাও যাতে নেওয়া সহজ হয়ে যায় ও মানে স্যার আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে পারবো হুম
ওরা টাইম আচ্ছা, এখানে নাই কে কে 3 জন নাই 11 জন আছে তাই তো? সবই জন্য যদি ঘটনা ঘটে। আচ্ছা প্রেজেন্টেশন তো তাহলে এখন চাইলেও শুরু করতে পারবো না আমরা। ওরা না আসলে তো কিন্তু আমরা টপিক ভাগ করে ফেলি। হ্যাঁ স্যার মানে লটারি করে টিম ওদেরকে পরে কারো টিমে দিয়ে দিও। আচ্ছা স্যার ওদের তিনজনের লটারিটা লাস্টের দিকে রাখেন মানে ওদের তিনজনের লটারিটা লাস্টের দিকে রাখেন এইভাবে হবে ওদের 3 জনের লটারি না, ওদেরও টিমটা এখন মানে ওদের আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাইলে আপনি এখনই শুরু করতে পারেন না ওদের এটা তো পুরোটাই লটারি হবে। পুরোটা আমি এখন lottery হবে। আমি এখন জেনারেল নলেজ থেকে কোশ্চেন করব। জেনারেল নলেজ থেকে এবং কোশ্চেনগুলো ইলেকশন থেকে করব। ত্রয়োদশ ইলেকশনের মার্কা নিয়ে কোশ্চেন করব। এবং এমন কোশ্চেন করবো কেউ পারবে না, হ্যাঁ এরকম কোশ্চেনই করব। বা যখন কেউ যদি আবার গুগল টুগল সার্চ করা শুরু করে কোশ্চেন চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকে এসে একটা একটা করে তুলবে যে পারবে, তোলার পরে ওই তার পার্টনার হয়ে যাবে। এখন ও যদি ওর নিজের নাম তুলে তাহলে এটা আবার ফেরত চলে আসবে, বুঝা গেছে? আর তখনই সে টপিক বলে দিবে, ওই যে আগে যেমন আগে বললো আমি 10 স্যার এটা আগে বুঝিয়ে বললাম। স্যার ও মানে এখন আমি জেনারেল নলেজ থেকে কোশ্চেন নিয়ে করব, সিলেক্ট করে নিব যে পারবে সে এসে এখান থেকে একটা একটা কাগজ তুলবে, আচ্ছা, এটা তার আচ্ছা। পার্টনারের আইডি সে তুলে ফেলবে। আচ্ছা, ওটা বলি না বলছি কোশ্চেন বুঝা পারলে গেছে? বাটার আর আইডি না পারলে সে আর দেখতে পারবে না, মানে সে আর তুলতে পারবে না নাকি? আরে স্যারে পারলেই তো ডাক দিবে ওখানে। না পারলে প্রেজেন্টেশন ক্যান্সেল। হাত তুলবে হাত না পারলে আবার তুলবে মানে ফর এক্সাম্পল আমি এখন একটা কোশ্চেন করলাম যে এনসিপির মার্কা কি, এ হাত তুললো, হ্যাঁ, হাত তুলে বললো যে শাপলা, তাহলে এটা ভুল উত্তর। প্রশ্ন আবার হবে, প্রশ্ন আবার হবে যে এনসিপির মার্কা কি, আবার যখন হাত তুললো, হাত তুলে বললো শাপলা কলি, সঠিক উত্তর। ও তখন এসে এখান থেকে একটা তুলবে, এটা আসলে এর আইডি, তখন এরা টিম হয়ে গেল আর এরা টপিক সিলেক্ট করবে। বুঝতে পেরেছি। তখন টপিক সিলেক্ট করবে আগে থেকে টপিক চুজ করব না রেডি সবাই? এখন তো স্যার রেডি। ক্ষুদ্র নির্বাচন হয়ে যাচ্ছে। হ্যাঁ তা যে অ্যানসার দিবে সে তো হাত জামাত তুলবে। নিয়ে question আগে করবে, চিল্লায় শিবির। বলতে পারবে না। স্যার চিল্লায় বলতে পারবে না বলে। চিল্লায় বললে স্যার সে বাদ তুই সিরিয়াস হাতের পাখা বললে অ্যানসার বললে আচ্ছা হাত পাখা বাচ্চা করতে হ্যাঁ, নির্বাচনের একটু খবর রাখতে হবে। কথা সারে শাম তোকে মনে হয় না আমি খালি একটাই কোশ্চেন শুনি ফসল সব ভাই আছে আচ্ছা এই এখানে রেকর্ড হচ্ছে। এই আস্তে তুমি শুনো এই সব তিনটা 19 15 চারটার ভিতরে শেষ করতেছি, ওটা নিয়ে এটা বাকিটা আপনাদের উপর। আমার তো 15 মিনিট টাইমও দিতে হবে, প্রেজেন্টেশন নিয়ে যতক্ষণ লাগে। হ্যাঁ স্যার স্যার। স্যার যাদের মার্ক নাম্বার স্ট্যান্ড দিয়ে দিবেন হুম এই মার্ক দিয়ে দিবেন স্যার মার্ক দেখা দিও। এটা তো 5 মার্কের ওই তো ছোট মার্ক স্যার দিয়ে দিবেন কিন্তু মার কিন্তু ওটা আসছে দিতে না। স্যার আরেকটা অনলাইনে 5 মার্কেট করে দিন কি মানে ওইটা তো অ্যাড করাই লাগে, কেউ ক্লাস করে না তাও তাদেরকে কত গ্রেস মার্ক দেওয়া লাগে। যে থিওরি কোর্সে এখন যদি অ্যাটেন্ডেন্স বের করি, থিওরি কোর্সে সবার অ্যাটেন্ডেন্স মার্ক অটো জেনারেট করা যায়। কোনটা কাহু হুম স্যার, কোন হ্যাঁ। স্যার আচ্ছা সবাই রেডি? জি স্যার আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, তাদের প্রতীকের নাম কি? হ্যাঁ এবি স্যার এমন কিছু কোশ্চেন করার জন্য মানে কে একজনেরও হাত এই জীবনে নামও শুনিনি হ্যাঁ স্যার নাম শুনছি এটা 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 হয়তো কেউ না কেউ পারতে পারে। গণ অধিকার পরিষদ, জি, স্যার। তাদের মার্কা কি? হাত তুলতে হবে, বললে ওই কোশ্চেন বাদ। হাত পাখা না ভুল উত্তর, ট্রাক ওটা তো জন্ম সঠিক উত্তর। আচ্ছা যাই আসতে এই সামনে চেয়ারটা সরাই দেন হেলমেট গুলো ডান পাশে রেখে আপনি প্রথম নির্বাচনে গিয়েছে এবার মনে হয় হেরে চলে আসছে। ভোট আমাকে দিয়েছে চুজ হাত করলো পাখায়। আমাকে চুজ করলো ইয়ে না রাখতে জুবাই আরেকটা তুলো বললাম না, হেরে চলে আসবে। আদের দিকে তুলো বললাম না হেরে চলে ভালো আসবে। লাগছে একটু থেকে কে মনে হচ্ছে Topic. কি লাস্টে হয়ে গেছে আদেন কোনটা? টপিক টপিক স্যার 10 স্যার ওই যে মনে আছে স্যার আমি 10 দশ কোনটা বুঝিনি নিয়ে আমি তো একটা করে দেখি আচ্ছা এবার একটা শর্ট কোশ্চেন এই জন্য মোবাইলে দেন না। মোবাইল নেই দাও
স্যার আমাদের দিকে তাকায় কোশ্চেন করেন স্যার, আপনি তো হাত তুললে দেখবেন না। কাস্তে কাদের জাতীয় প্রতীক? দলের নাম বলতে হবে। কাস্তে কাদের প্রতীক? কাস্তে। হাত তুলতে হবে। তিনটা রং আনসার হওয়ার পর কোশ্চেন বাদ হয়ে যাবে। না কাদের না, মানে আমি তো হাত তুলে ট্রাই করতে পারি, আমার তো আর নেগেটিভ মার্কিং বা কিছু নাই। কোনো মনে থেকে তুমি তো স্যার তিনটা স্যার, নৌকা, ধানের শীষ আর তারে পাল্লা। এগুলো চিন্তা হবে তো। স্যার কোশ্চেন পাইলে স্যার আমাদের হচ্ছে পয়েন্ট দেন। স্যার, আপনি স্যার নাম করে জিজ্ঞাসা করেন যে সে কোন আমি বললাম এই পয়েন্ট তো জায়গায় বললামই যে হাত তুলে আমি একটা দলের নাম বলবো, এই তিনটা দল তো না। হাত তুলে বলবো, এটা ভুল হলে ভুল। স্যার অপশন দেন। আমি অপশন কেন দিব? তাহলে ডিফারেন্ট তো কোশ্চেন ওই যাই নিয়ে গেল আচ্ছা ডিপ নেক্সট কোশ্চেন। আচ্ছা স্যার নেক্সট কোশ্চেন। বোঝা উচিত ছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। স্যার লাগো এই নাহিদ পারে নাই এটা। স্যার আমার মাথায় এটাই আসছিল। আমি বললাম না তিনটা ভুল উত্তর তো দেয়াই যাবে। স্যার এই যে বড় তিন দলের থেকে ওই কাচিটা যখন বলছেন না স্যার এটাও খুবই সহজ। এবার একটা ইয়ে আমাদের টপিকগুলো দেখি বুঝতেছি না। হাত তুলতে হবে, মুখে কথা বললে ও ডিসকোয়ালিফাই বা আর আনসার রাইট দিয়ে ফেললে কোশ্চেনে ডিসকোয়াল বাদ। জাকের পার্টির মার্কা কি? জি স্যার, জাকের পার্টি মার্কা কি? জাকের হ্যাঁ, নাহিদ আগে হাত তুলছে। কি? বলবো? হ্যাঁ গোলাপ ফুল। হ্যাঁ হইছে। আচ্ছা আমি নিয়ে আসতেছি ওই দিক থেকে আসাটা। জানি আচ্ছা ঠিক আছে। যেকোনো একটা নিতে হবে। এদিকে এদিকে বল। হ্যাঁ উচিত তো। ইফতি। আমি কিন্তু ভাই জিত স্যার এই টপিক কোনটা বলতে নাই? দুজন মিলে এই যে হোয়াটসঅ্যাপ দেখে ডিসাইড করে বলো। না দেখি মোবাইলটা তাহলে নেক্সট কোশ্চেন করতে লাগেন স্যার, ওদের আগে আমরা টপিক নিয়ে ফেলি। স্যার হুম কিন্তু ও টপিক আগে থেকে চুজ করা উচিত ছিল ওদের। আচ্ছা এবার তাহলে একটা খুবই সহজ কোশ্চেন দিচ্ছি। বাইরেও কিছু জিজ্ঞাসা হ্যাঁ স্যার এটা নির্বাচনের বাইরে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিছু জিজ্ঞাসা না স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিছু জিজ্ঞাসা করেন, কিন্তু নির্বাচন ছাড়াও আরো যত অ্যাফেয়ার্স আছে এগুলো নিয়ে জিজ্ঞাসা এখন তো বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাফেয়ার কারেন্ট অ্যাফেয়ার থেকে ইলেকশন। করেন স্যার। মানে নির্বাচন তো স্যার আমরা স্যার অত দেখি না স্যার, মানে জানিও না অত সম্পর্কে। স্যার এই বড় দলের সম্মান হয়ে গেছে এই করেন। আচ্ছা জি স্যার, সম্পূর্ণ দলের নাম বলতে হবে। সম্পূর্ণ দলের নাম বলতে হবে। হাত পাখা এটা কাদের মার্কা? সম্পূর্ণ দলের নাম বলতে হবে হাত তুলে। পাখা হ্যাঁ কাদের মানে দলের নামটা সম্পূর্ণ বলতে হবে। কি কনফিউজ? আগে হাত মিতা হাত তুলছে। আমি নাই। জামায়াত শিবির দলের নাম জামায়াত শিবির। চরমনাই ভুল। ইসলামী আন্দোলন। হাত পাখা। হ্যাঁ দলের সম্পূর্ণ নাম। স্যার ফুল নামটা কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। হ্যাঁ আমি বাংলাদেশ করি। আর জামাত শিবির দলের নাম। এটা হলো ইসলামী জামায়াত বাংলাদেশ নাকি জানি বাংলাদেশ ওইরকম টাইপের নিজের নাম সবাই বাদ জিজ্ঞাসা তুমি আমার নাম। সুমাইয়া। ভাই জিত স্যার টপিক হচ্ছে ইয়ে আছে লাস্টের দিকে ক্যান্টিন। 5 নম্বর কি? আমার মনে হয় ক্যান্টিন। আচ্ছা 5 স্বাস্থ্য ব্যবস্থা। হ্যাঁ 5 আর 10 টেকেন। স্যার আমার ক্যান্টিন হচ্ছে টপিক স্যার। কোনটা? ক্যান্টিন কয় নাম্বার ক্যান্টিন কোনটা? লাস্টের দিকে স্যার। নাম্বার বল। নাম্বার তো দেখি নাই, এত লাস্টও না। আরে এই যে থার্ডে এই যে ইসে স্যার 92 নাম্বার 92 92 আরে কল্যাণমূলক বললাম অষ্টম চ্যাপ্টার। চ্যাপ্টার শুধু ক্যান্টিন টপিক হবে না। হ্যাঁ তিনটা কল্যাণমূলক ব্যবস্থা। তাহলে স্যার আমি স্যার আরেকবার দিতে চাই স্যার, হ্যাঁ। আমি জানতাম না স্যার। সেটা কি? আমি ভাবছিলাম যে কোনো একটা
তাড়াতাড়ি নাম্বার আচ্ছা তাহলে নরমাল নেক্সট কোশ্চেন ইউনিভার্সিটি অফ স্কলার্স কত সালে স্থাপিত হয়েছে এই আগে হাত তুলছো 2015 সঠিক উত্তর আমি তো লাইভ করে গেছি মিতা ফাহিম মিথ্যা হ্যাঁ টপিক জাকারিয়ার আগে টপিক টপিক দেখ স্যার আমি দিচ্ছি। তাহলে ওরা দিয়ে দিচ্ছে হ্যাঁ দেখ স্যার 5 নাম্বার হোয়াটসঅ্যাপে আছে কিন্তু 5 স্বাস্থ্য রক্ষা নিয়ে নিস স্যার 5 থেকে ও তাহলে 3 টপিক তো আমি এই জন্যই আগে দিলাম যে যাতে একটু দেখে বুঝি না, তখন ভাবছিলাম প্লিজ যে- সিলেক্ট করে রাখতে পারি যে কোনো একটা আচ্ছা স্যার স্যার সামনে আমরা স্যার কল্যাণমূলক ব্যবস্থায় নিব স্যার ওইটা মানে টপিক কঠিন যেটা ছিল ওইটাই 8 জন তাহলে 8 জন হয়ে গেছে আর 3টা তাই তো আচ্ছা এটা বলা বাকি আছে কালকে আনিকা বাকি সাইমা বাকি ইফতি বাকি না স্যার সরি ফাহিম বাকি আমি মানিকা সাইমা বাকিরা সবাই পেয়ে গেছে সময় না না সবাই পেয়ে গেছে হচ্ছে ফাহিম আনিকা সাইমা আর বাইরে 3 জন 6 জন ঠিক আছে আচ্ছা শুধু এই 3 জনের কোশ্চেন ফাহিম আনিকা সাইমা 3 জনের কোশ্চেন ঢাকার আগের নাম কি ছিল ঢাকার আগের নাম কি ছিল ওকে জাহাঙ্গীর নগর আমি ভাবে আমি আনিকে না, সাইমা সাইমা আলামিন আচ্ছা বাংলা করছে ভালো আবার আমরা ইলেকশনে ফেরত আসবো আনিকা আর সাইমা আনিকা আর সাইমা দুজনের জন্য কোশ্চেন হ্যাঁ আনিকা রেডি দুজনের জন্য কোশ্চেন সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টা আল্লাহ কয়টা আই হাই এটা তো বলুন তো আর এরপর রাইট হ্যান্ড হবে না আসলে তো 300 হ্যাঁ, কয়টা 50টি শোনা উত্তর তারা যেভাবে বলে দিয়েছে স্যার এটা ও বলে দেওয়ার আসলে 300 টা। না 300টা দিয়ে আর 330টা বলছে 50টা ও আচ্ছা হ্যাঁ মহিলা আমার নিজের নাম বলছে বয়সের প্যারামিটার যেগুলো এগুলো মনে রাখতে সাইমা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই হয়ে আই গেছে আই এদিকে আয়। তাহলে হইল কে রোহানা রোহান আলামি নিহাল রোহানা আলামি তো পেয়ে গেছে রোহানা নির্ঘাতের চুক্তি দাদা স্যার আপনি শুনে আচ্ছা নাকি কি করব মানে নাকি দুজনকে সেপারেট রাখবো না স্যার না না স্যার আমাদের বেলা কেন স্যার আমাদের চলে না ওরা দুইজন তো দুজনে কিছু যায় এখানে নাই আচ্ছা টপিক বাকি আছে কার কার 7 নাম্বারটা আমার কোনটা কি বলে সেকেন্ডটা স্যার সেকেন্ডটা বিয়োগ শর্ট করে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমি আগে ক্লিয়ার করে দিছি এটা হচ্ছে PAS পাবলিক অ্যাওয়ারনেস সেশন ঠিক আছে এখানে জাস্ট ভেতরে যা আছে এই জিনিসগুলো আপনারা এসে এক্সপ্লেইন করবেন কথাটা কি বুঝে গেছে না বুঝে যায় না আমরা 3:45 থেকে শুরু করব ঠিক আছে প্রত্যেকটা গ্রুপ আর প্রত্যেকটা গ্রুপের টাইম হচ্ছে কতক্ষণ দিব 6 মিনিট দুইজন মিলে 5 মিনিট সবাই তো কান্নাকাটি করতেছে আগে আগে ছেড়ে দেওয়ার জন্য 45 শুরু না করে 40 শুরু করে একটা গ্রুপ নাই অবশ্য ওরা এসে সবার সাথে লাস্টে দেখবো হ্যাঁ এই বিকাশ করো আর মাঝখানে খুবই ছোট্ট করে অল্প করে আমি হচ্ছে টপিক দুইটা ডিসকাস করে দিই এগুলো তো এমনি পারবো জি স্যার কি হবে স্যার দেখছি এগুলো দেখাতে পাওয়া লাগবে না আচ্ছা সবার থেকে আমি 2 মিনিট সময় নিচ্ছি সিম স্ট্রেন্থ এন্ড সিম আমাকে চেঞ্জ করতে পারবো হ্যাঁ স্যার আমরা 6 নাম্বারটা নিব মানে ওরা দেখছে 2 নম্বরটা একটু বড় আছে না স্যার এটা বড় অনেক আচ্ছা 2 মিনিট সবাই একটু স্ক্রিনে 2 মিনিট দেখবো ভিতরের গুলাও স্যার ব্যাখ্যা করতে হবে চাপের ভিতরে কি দেওয়া আছে আমি
3 মিনিট টাইম পাবো। 3 মিনিটে আমি যত ইনফরমেটিভ ওয়েতে দিব আমি নাম্বার বেশি পাবো। আচ্ছা। আর এটা তো গ্রুপ ওয়াইজ দিচ্ছি, এটা আমরা নোট ডাউন করে রাখবো, নোট ডাউন করে আমরা হচ্ছে সামনে এসে বলবো, আর কিছু বোর্ডে লেখা লাগলে লিখলাম। যেমন প্রসূতি কল্যাণ সেবা কেউ নিছে? ওই যে প্রেগন্যান্সি লিভ, ওইটা একটা ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে যারা মানে প্রেগন্যান্সি লিভ আছে, লিভ পলিসি আছে যে মানে ডেলিভার হওয়ার 2 মাস আগে থেকে ডেলিভার হওয়ার 2 মাস পর পর্যন্ত 4 মাসের বেতন। এবার ওই বেতনের ক্যালকুলেশনের আলাদা একটা ম্যাথ আছে, ওইটা আমি দেখাই দিব এখন। আচ্ছা, আমি জাস্ট এই 30 এর ভিতর টপিক শেষ করে দিচ্ছি। সবাই একটু এদিকে। সিম স্ট্রেংথ, সিম স্লিপেজ। সিম স্ট্রেংথ কি? সিম স্ট্রেংথ হচ্ছে একটা সেলাইয়ের, এই যে আমাদের কাপড়ের সেলাইয়ের যে শক্তিটা, ওইটাকে আমি যত জোরে টেনে, যত নিউটন বলের টেনে আমি সেলাইটা ছিঁড়তেছি, এটাই সিম স্ট্রেংথ। ঠিক আছে? এখানে হচ্ছে এই যে বিভিন্ন সিমের ডিজাইন দেওয়া আছে। এটা বাউন্ড সিম, সুপার ইম্পোজড সিম, ল্যাপেড সিম, ফ্ল্যাট সিম, এটা হচ্ছে সিঙ্গেল প্লাই সিম, এটা হচ্ছে ডেকোরেটিভ সিম। এগুলো আপনাদের অ্যাপারেল 2 তে পড়ে আসার কথা, আমি জাস্ট দেখাই দিলাম। ফ্যাক্টরের সিমের কি পিছনে যাওয়া লাগবে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিম স্ট্রেংথে কি ফ্যাক্টর ভূমিকা পালন করে? আমরা তো কমন সেন্সে চিন্তা করতে পারি যে আমার কাপড়টা কতটুকু চিকন মোটা, আমি যে নিডল দিয়ে সেলাই করতেছি ওইটা কি ওটার সাথে কাপড়ের সাথে কম্প্যাটিবল হচ্ছে কিনা, র ম্যাটেরিয়ালের সাথে। আমার সুইং থ্রেড আমার কাপড়ের থিকনেসের সাথে কম্প্যাটিবল হচ্ছে কিনা, এই যেগুলো সবকিছুই। আবার কি টাইপের সেলাই দিচ্ছি, সিম টাইপ, স্টিচ ডেনসিটি এন্ড টাইপ, নিডল সাইজ, শেপ, কোটিং, সুইং থ্রেড সাইজ, সুইং থ্রেড টেনশন, সুইং ম্যাটেরিয়াল, ফ্যাব্রিক স্ট্রেংথ, ফ্যাব্রিক কনস্ট্রাকশন এন্ড কম্পোনেন্ট, দ্য অ্যাঙ্গেল অফ সিম, মানে আমার সেলাইয়ের কোনটা কেমন হচ্ছে ওয়ার্প আর ওয়েফটের সাথে। কাপড়ে ওয়ার্প আর ওয়েফট একরকম না, আমার সেলাইটা কি ওয়ার্প বরাবর যাচ্ছে না ওয়েফট বরাবর যাচ্ছে, নাকি দুজনের মাঝখানে কোণ হয়ে যাচ্ছে, এটার উপরে আমার সিমের স্ট্রেংথ ডিপেন্ড করে। আচ্ছা, সিম স্ট্রেংথ মেজারমেন্ট, এটা হচ্ছে এই যে জিওমেট্রিক টেস্ট, এই টেস্ট আপনাদের আমি এক্সামে দিব না, বলে দিলাম। এটা জানার জন্য একটু দেখে নিবেন, এটা আমি আর ডিটেইলে এক্সপ্লেইন করতেছি না। এগুলো কিন্তু টেক্সটাইল ফিজিক্সে পড়ে আসার কথা, যে সিআরই, সিআরএল, কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন, কনস্ট্যান্ট রেট অফ লোডিং, এগুলো অ্যাপারেল 4 এর এক্সামে দিব না। কিছু স্ট্যান্ডার্ড আছে সিম স্ট্রেংথ টেস্ট করার জন্য, ওগুলোও দেখে নেবেন জানার জন্য আর কি। আচ্ছা, ফর্মুলা এগুলো আমি দিব না। সিম স্লিপেজ, এটা হচ্ছে একটা ডিফেক্ট, যে আমার সেলাইটা যদি, এই যে সিম স্লিপেজটা কি? সিম স্লিপেজ ইজ দ্য সেপারেশন অফ পুলিং অ্যাপার্ট অফ ইয়ার্ন ইন এ ফ্যাব্রিক ইউজুয়ালি অ্যালং এ সেম সিম অর জয়েন্ট, মানে আমার যে জায়গায় একটা সেলাই হয়েছে সেই সেলাই বরাবর সুতা যদি সেলাইয়ের কারণে সুতা যদি আলাদা হয়ে যায়, গ্যাপ হয়ে যায়, ছিঁড়ে যায়, এই যে একটা কাপড় অনেক ফ্যাব্রিকের পুরাতন, সাথে এই সুতাটা সরে আসে, তারপর হচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে যায়। হ্যাঁ ফাঁকা ফাঁকা হয়ে যায়। স্পেশালি আপনারা দেখবেন গার্মেন্ট অনেকদিন ইউজ করে ফেলছেন একটা গার্মেন্ট, এখন ওটা তেনা হিসেবে ইউজ করতেছেন ঘরে জিনিসপত্র মোছার জন্য। ওইটা যদি খুব বেশি মানে ওটার উপর দিয়ে স্ট্রেস যায়, ওটার উপর যদি বেশি জুলুম যায়, তখন আস্তে আস্তে দেখবেন সেলাই বরাবর ওই ফ্যাব্রিকটা ছেঁড়া শুরু করে। তো এটা যখন আমার অ্যাকচুয়াল প্রোডাকশনে এই ডিফেক্টটা চোখে পড়ে যাবে বা পরিলক্ষিত হবে, তখন এটা সিম স্লিপেজ আর কি। সিম স্লিপেজ হিসেবে আমরা এটা আইডেন্টিফাই করি, শনাক্ত করি। এটার সংজ্ঞা ব্যাখ্যা করে দেওয়া আছে। এটার কারণ কি? সিম স্লিপেজ, আচ্ছা সিম স্লিপেজটা বুঝছি, জি স্যার। আরেকবার বলা লাগবে? জি স্যার। সংক্ষেপে যদি বলি, আমার সেলাইটা, ছবি না দেখে, আমার সেলাইটা যেখানে সেলাইয়ের আশেপাশে দিয়ে আমার কাপড়ের সুতা সরে যায়, মানে কাপড়ের ভিতরে সুতা মানে ছিদ্র হয়ে যায় আর কি, এক কথায় সেলাই বরাবর হয় না, সেলাইয়ের পাশের এরিয়াতে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা প্র্যাকটিক্যালি কেউ দেখছি কিনা? জি, দেখেছি। স্পেশালি তেনাতে দেখা যায়, মানে নরমাল তৈরি পোশাকে দেখবেন না। হ্যাঁ, ওই যে চিড় ধরে যায়, ফাটল ধরে যায় আর কি, ফেসে যায়। হ্যাঁ ফেসে যাওয়া বলে, রাইট, ফেসে যাওয়া বলে, এটাই সিম স্লিপেজ। তাহলে এই সিম স্লিপেজটা কি কারণে হতে পারে? এ লো নাম্বার অফ ওয়ার্প অর ওয়েব থ্রেড ইন রিলেশন টু পার্টিকুলার ইয়ার্ন এন্ড ফ্যাব্রিক কনস্ট্রাকশন ক্যারেক্টারিস্টিক্স, মানে আমার ওয়ার্প ডেনসিটি অথবা ওয়েফট ডেনসিটি কম হলে, ঘনত্ব কম হলে। কথাটা কি বুঝতে পারছি? কিছু কিছু নিম্নমানের যে কাপড়, নিম্নমানের কাপড়, ওই যে যেগুলা গামছার কাপড়, গামছার কাপড়ে কিন্তু যে ফেসে যাওয়া বলে যেটা, ওটা বেশি হয়, দেখছি কিনা? হ্যাঁ, কেন হয়? কারণ ওখানে ওয়ার্পের ঘনত্বটা কম। ওয়ার্প আরো বেশি থাকার কথা ছিল, ওয়ার্প ওয়েফট আমরা মনে আছে তো জি, আমাদের, স্যার। ওয়ার্পের ঘনত্ব কম হলে, ওয়েফটের ঘনত্ব কম হলে ওই বরাবর ফেসে যায়, এটা একটা কারণ। সিম অ্যালাউন্স টু স্মল, সিম অ্যালাউন্স টু স্মলটা কি?
সেলাই করার জন্য মনে আছে আমরা প্যাটার্ন যখন বানাইছি, প্যাটার্ন ওয়াইজ যখন ফ্যাব্রিক কাটছি, সেলাইয়ের জন্য 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এক্সট্রা জায়গা রাখা হয়। ওইটা যদি খুব কম হয়ে যায়, কম জায়গা দিয়ে যদি আমি সেলাই করি, কাপড়ের উপর মানে একটা চাপ পড়ে, অতিরিক্ত লোড আসে। হাই ফোর্স রিকোয়ারমেন্ট প্লেসড অন দ্য সিম ডিউ টু ইউজ, মানে আমার যদি ওই জায়গাটায় ওই যে বললাম না বেশি টানাটানি হয়, ওখানে যদি বেশি বল প্রয়োগ হয় তাহলে ওখানে ফেসে যায় মাঝে মাঝে। এই যে সেলাই বরাবর যদি সবসময় টানাটানি করা হয়, যে জাকারিয়াকে ধরে জাকারিয়ার 2 হাতা বরাবর সবাই টানাটানি করতেছে, ইচ্ছা করে যে আজকে ওর কাপড়টা একটু আমরা ড্যামেজ করে দিব, এটা কিন্তু স্পেশালি টি শার্টের ক্ষেত্রে, পোলো শার্টের ক্ষেত্রে খুব সহজ। ওটা ধ্বংস হয়ে যাবে। ইমপ্রপার সিম সিলেকশন অর কনস্ট্রাকশন, আমার ভুল জায়গায় ভুল সেলাই নির্বাচন করলে, এই যে আমি যে সিমগুলো বললাম, ডেকোরেটিভ। এটা হচ্ছে ডেকোরেটিভ, যেটা হচ্ছে জাস্ট সোজা স্ট্রেট লাইন। আর সুপার ইম্পোজড মানে হচ্ছে একটার উপর একটা সুপার ইম্পোজ হয়ে যাবে, পুরো মিলে যাবে। ল্যাপেড হচ্ছে মিলবে না, সিঁড়ির মতো ঢেউ ঢেউ হয়ে যাবে। বাউন্ডটা কি, একটাকে আরেকটা আবদ্ধ করে বেঁধে সেলাই হবে, বাইন্ড করে। ফ্ল্যাট কি, দুইটা ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট হয়ে যে জিগজ্যাগ করে দুইটার উপর দিয়ে চলে যাবে, ফ্ল্যাট। ডেকোরেটিভ কি, ওই যে ডেকোরেটিভ সিম তো মনে হয় দেখাইছি, ওই যে পার্টি শার্টে, ও আপনাদের দেখাইনি, পার্টি ড্রেসে দেখছি মনে আছে আদিলের যেমন একটা মনে হয় শার্ট ছিল ওইরকম, হ্যাঁ, স্যার। যে সোজা সোজা অনেকগুলো সেলাই, এটা ভাঁজ প্রিন্ট ভাঁজ এবং সেলাই, ভাঁজ সেলাই, কুচি ওটা হচ্ছে করে। ডেকোরেটিভ সিম, হ্যাঁ কুচি করে। আর লাস্টেরটা হচ্ছে সিঙ্গেল প্লাই সিম। সিঙ্গেল প্লাই সিমটা কি, টি শার্টে আছে, বিভিন্ন ড্রেসেও আছে, যে কাপড়টা জাস্ট নিচে উল্টায় যে ভাঁজটা দিয়ে দিলাম ভাঁজটা দিয়ে দেয়। সিঙ্গেল ফ্যাব্রিকের উপরেই, এটা হচ্ছে সিঙ্গেল প্লাই সিম। তো এই আমি যদি ভুল সিম নির্বাচন করি, এটার কারণে আমার ইয়ে হতে পারে, কি হতে পারে, সমস্যা হবে। আমি 9 নাম্বারটা নিয়ে কেউ তো 9 নাম্বারটা কেউ নেয়নি। ছিল কত, 5 ছিল হচ্ছে 8 আট আমাদের কি ছিল। আচ্ছা সরি 7 স্যার 7 কি অন্য কারো ছিল? ছিল, সরি। ওকে। আর ওই যে সেলাই ইলাস্টিসিটি যদি কম থাকে, এখানেও সিম স্লিপেজ হয়। ঠিক আছে, এই যে সিম স্লিপেজের একটা জিওমেট্রিক ইমেজ, এটা কিভাবে রিপেয়ার করা যায়? না, এটা মেজারমেন্ট করতেছে। এখানে রিপু করলে কি রিপেয়ার হয়ে যায়? এটা কি রিপুই বলে স্যার ওই যে হ্যাঁ, হ্যাঁ। ভিতরে? রিপুটার মূল পারপাস কি, ওই জায়গা দিয়ে সুতা তোলা হয়, নতুন করে সুতা ওঠানো হয় আর কি। আর ওইটার হচ্ছে ইংলিশ টার্ম হচ্ছে মেন্ডিং। মেন্ডিং। মেন্ডিং, এই যে মেন্ডিং গার্মেন্টস, এটা নিয়ে আপনাদের সিনিয়র একটা গ্রুপ থিসিস করছে, ওইটার বই আমাদের ইয়েতে আছে অলরেডি। এই যে আচ্ছা। এটা কিন্তু একটা হ্যাঁ, এটা ভালো পপুলার বিভিন্নভাবে করা বিজনেস, যায়। বিভিন্ন ভাবে করা যায়। ফরেন এবং কান্ট্রিতে মনে হয় এটা হয়, আর বাংলাদেশেও হয়, অনেক টাকা নেয় একটুখানি জায়গায় করতে। মানে? রিপু করে বাংলাদেশে অনেক জায়গায় কে টাকা নেয়? কাপড়ের উপর, যে যার কাছ থেকে করাইতে হয়, মানে দোকান থেকে করাইলে সে একটু সুন্দর করে করে দেয়, ওখানে বোঝা যায় হ্যাঁ, 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 তখন ওইটা- টাকা ভালো পরিমাণে নেয়। ওইটা টাকা নেই। এবং আমরা এখন চিন্তা করবো কিভাবে, আমরা অ্যাপারেল 4 করতেছি তো, গার্মেন্টসে অনেকগুলা পোশাকে ডিফেক্ট হয়ে যায় না, ফ্যাব্রিকে ডিফেক্ট থাকে, এটা ভুল করে কেউ চেক মানে কারোর চোখে পড়েনি, সেলাই করে ফেলছে। তো ওই গার্মেন্টটার পিছনে আমি এত এফোর্ট দিলাম, এটা আমার বাজারে চালানোর মতো করে ছেড়ে দিতে হবে না, তখন ওরা মেন্ডিং, নিজেরাও মেন্ডিং করে, তখন লোকাল গার্মেন্টে ছেড়ে দেয় আর কি। অনেক সময় ওই যে ডিজাইন উঠিয়ে দেওয়া হয় ওখানে কোনো ধরনের। হ্যাঁ, ডিজাইনই উঠে দেওয়া হয়, মানে এমব্রয়ডারির মতো করে দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ। অনেক ক্ষেত্রে যারা আগে এগুলো দেখে নাই, যারা জানে না, আমরা বুঝতেও পারে না, হ্যাঁ, ওরা ওটা খুশি মনে যায় না আসলে অনেক খুশি মনে কিনে ফেলে আর কি। হ্যাঁ, তো সিম স্ট্যান্স শেষ হলো। আর এই কমপ্লায়েন্স তো আমরা এখানেই পড়তে, মানে আজকে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে কমপ্লায়েন্স করে ফেলবো। আচ্ছা, দেখি সবাই আরেকবার, এই যে কমপ্লায়েন্স যে চ্যাপ্টারটা, এটা কি তাইলে আমার ধরে পড়াই দেওয়া দরকার আছে আলাদা করে, নাকি আপনারা যা প্রেজেন্টেশন দিবেন অতটুকুতেই? যা প্রেজেন্টেশন Yes, sir. দিব। আদিল, যা প্রেজেন্টেশন দেব বলো স্যার। এটা তো প্রেজেন্টেশন পরে বলতে পারবো। এটা তাহলে আমি এখন বলে দিব নাকি এখন সবাই না, দিয়ে না, দিবো? স্যার, বলেন স্যার, বলেন। দেখে নিন পড়ি তো। স্যার। আচ্ছা থাক। এটা আমরা পড়ি স্যার। বললে শুরু আইডিয়া হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন মিতা, শ্রম আইন অনুযায়ী 2006 বাংলাদেশের শ্রম আইনের মধ্যে মজুরি ও উহার পরিশোধ নিয়ে আমাদের সাথে কিছু কথা বলবো। প্রথম ব্যাপারটা হচ্ছে, আমরা মজুরি এই জিনিসটা দ্বারা কি বুঝি? আমরা বুঝি যে
কেউ কোনো কাজ করতেছে অথবা আমাদেরকে কোনো কাজ করে দিতেছে, তার এগেইনস্টে কোনো বেনিফিট পাওয়া, অথবা আমরা কোনোভাবে লাভবান হলে তাকে একটা কোনো কিছু পরিশোধ করে দেওয়া। কিন্তু আইন অনুযায়ী, বাংলাদেশের গভর্নমেন্ট ল অনুযায়ী সেইটাকে কিভাবে ডিফাইন করে? মজুরি বলতে শ্রমিক যে কাজের বিনিময়ে টাকা বা আর্থিক সুবিধা পায়, শুধু তার মূল বেতন নয়, বরং বোনাস, ছুটির টাকা, ওভারটাইম ভাতা ইত্যাদিও মজুরির মধ্যে পড়ে। প্রথমেই আমি বলতে চাই যে মজুরি পরিশোধের দায়িত্বটা আসলে কার? যার আন্ডারে অথবা যে কোনো ধরনের অফিস, যে কোনো ধরনের কাজ কোনো শ্রমিক করছে, তার এই পরিশ্রমটা আসলে, তার এই পরিশ্রমের কারণে যে বেনিফিটটা পাচ্ছে, তার আন্ডারেই সাধারণত মজুরিটা দিয়ে থাকে সেই মালিক, সেই প্রতিষ্ঠান, সেই জিনিসগুলো হচ্ছে। আইনটা এভাবে করা হয়েছে যে মালিকই সেই নিয়োগকর্তাদের সকল দায়িত্ব নিয়ে থাকে। মজুরি স্থিরীকরণ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটি মজুরির সময়কাল। সাধারণত সময় আমরা যে কাজগুলো করে থাকি সেইটার নির্দিষ্ট সময় পর গিয়ে আমরা সেখানে বেতনটি উইথড্র করতে পারি অথবা কোম্পানি কর্তৃক পেতে পারি। এটাই হচ্ছে স্থিরীকরণ, যতটুকু সময়ে পর গিয়ে আমরা বেতনটা রিসিভ করতেছি। আচ্ছা, এবং এইটার ভিতরে কিছু আইন জারি করা হয়েছে যে সময়ের পরিশোধের আইন, যে কখন এই মজুরিটার এক্সাক্ট ম্যাচিউর সময় হবে এবং সেটা আমরা পরিশোধ করে দিব। সাধারণত সেটি 7 কর্মদিবস থেকে মজুরি দিতে হবে এবং 30 দিনের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে। এবং আরেকটি অনেক বড় ব্যাপার, রিস্কি ব্যাপার হচ্ছে যে কারেন্সি অথবা নোট, যেই জিনিসটি দিয়ে একটি শ্রমিক তার ন্যায্যটি পাবে, সেটা হচ্ছে হয়তো টাকা অথবা এরকম কোনো ফ্যাসিলিটি, সেইটা শ্রমিককে আগেই বুঝিয়ে দিতে হবে। এরপর মজুরি হইতে কর্তনযোগ্য বিষয়াদি, নির্দিষ্ট কারণ ছাড়া বেতন থেকে টাকা কাটা যাবে না। যে যে কারণে সাধারণত শ্রমিকের বেতন থেকে টাকা কাটা হয়: জরিমানা, অনুপস্থিতি, ঋণ পরিশোধ, আয়কর ও ইউনিয়ন ফি। আচ্ছা, ধন্যবাদ তাদেরকে বলার জন্য। ইতিপূর্বে আদেল মানে আমাদের টপিক নিয়ে সবকিছুই বলে দিয়েছে, তো আমার তেমন বেশি কিছু বলার নাই। তো এখানে শুধু মানে মজুরিটা যেভাবে প্রদান করা হয়, তো এখানে ভিতরে আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে আগে শুধু ক্যাশ টাকা দিয়ে দেওয়া হতো, কিন্তু ক্যাশ টাকার মধ্যে এখানে অনেকে টাকাটা ঠিক মতো পেত না বা অনেক টাকা কর্তন করতো এখানে বিভিন্ন অসাধু চক্রের মাধ্যমে। তো এটা যদি এখন সিস্টেমাইজড হয়, যদি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে, তাহলে সে পুরো টাকাটা আর কি সে বুঝে পাবে এবং টাইম অনুযায়ী সে টাকাটা পাবে। আর মজুরি না দিলে এখানে অভিযোগ করতে পারবে যে আমি যদি এখানে পরিশ্রম করি, আমি যদি কোথাও কর্মস্থান করি, এখানে যদি আমি টাকাটা যদি না পাই, তো অবশ্যই আমি আমার মালিক পক্ষকে আমি অভিযোগের মাধ্যমে আমি আমার স্থাপন করতে পারি। তো এখানেই আমি শেষ করতে যাচ্ছি। আসসালামু আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক ও প্রিয় সহপাঠীরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের উপস্থাপনা শুরু করছি আজকে পাবলিক অ্যাওয়ারনেস সেশনের বিষয় হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006 পঞ্চম অধ্যায়, স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা। আপনি আমি একটু কাট করছি স্যার, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক ও প্রিয় সহপাঠীরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের উপস্থাপনা শুরু করছি। আজকে পাবলিক অ্যাওয়ারনেস সেশনের বিষয় হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006 স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা, পঞ্চম অধ্যায়। আসসালামু আলাইকুম, আমি নাফি বশির ইফতি এবং আমার সহ উপস্থাপক মোহাম্মদ নাহিদ। ধন্যবাদ তাকে বিষয়টিকে শুরু করার জন্য।
এবং আমরা আজ ধারা 51 থেকে 60 পর্যন্ত কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও শ্রমিক কল্যাণ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এখানে পেশ করব। শুরু করি। সবার প্রথমে আমরা অবজেক্টিভস বা উদ্দেশ্যগুলো দিয়ে শুরু করব। এই উপস্থাপনার মূল উদ্দেশ্য হচ্ছে শ্রম আইনের স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত বিধানসভা বিশ্লেষণ করা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশের গুরুত্ব তুলে ধরা। এখানে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আইনি নির্দেশনা বাস্তবায়ন করা যায় এবং এর মাধ্যমে শ্রমিক সুরক্ষা কিভাবে নিশ্চিত করা যায়। সেকশন বাংলাদেশ লেবার অ্যাক্ট মানে শ্রম আইন 2006 ওভারভিউটা হচ্ছে যে বাংলাদেশ শ্রম আইন 2006 হলো শ্রমিকের অধিকার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার একটি সমন্বিত আইন এবং এই আইনের পঞ্চম অধ্যায়ে কর্মক্ষেত্রে স্বাস্থ্য রোগ সংক্রান্ত বাধ্যতামূলক মানদণ্ড নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে সেকশন 51 অর্থাৎ ধারা 51 তে ক্লিনলিনেস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বলা হয়েছে। ধারা 51 অনুযায়ী কর্মক্ষেত্রের মেঝে, দেয়াল ও ছাদ পরিষ্কার রাখা প্রতিষ্ঠানের আইনি দায়িত্ব এবং এর মাধ্যমে সংক্রমণ ও পেশাগত রোগের ঝুঁকি হ্রাস পায় এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত করা যায়। এরপরে ধারা 52 তে বলা হয়েছে ভেন্টিলেশন এন্ড টেম্পারেচার নিয়ে অর্থাৎ বায়ু নির্গমন এবং তাপমাত্রা নিয়ে। পর্যাপ্ত বায়ু চলাচল এবং নিয়ন্ত্রিত তাপমাত্রা শ্রমিকদের শারীরিক স্বাচ্ছন্দ্য বোধের জন্য অপরিহার্য এবং বিশেষ করে টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পে সঠিক ভেন্টিলেশনের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। আর ধারা 53 তে বলা হয়েছে ডাস্ট এবং ফিউমস নিয়ে। তো ধুলাবালি ও ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ও পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার বাধ্যতামূলক এবং এটি দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারা 54 তে ওয়েস্ট ডিসপোজাল নিয়ে বলা হয়েছে শিল্প বর্জ্য নিয়মিত অপসারণ ও নিরাপদ নিষ্কাশন স্বাস্থ্য সুরক্ষার জন্য অন্যতম শর্ত এবং এটি কর্মক্ষেত্রে দুর্গন্ধ, দূষণ, সংক্রমণ যত ধরনের ব্যাধি রয়েছে সেগুলো রোধ করতে সহায়তা করে। ধারা 55 তে আর্টিফিশিয়াল হিউমিডিফিকেশন নিয়ে বলা হয়েছে যেসব শিল্পে আর্দ্রতা নিয়ন্ত্রণ প্রয়োজন সেখানে সঠিক হিউমিডিটি লেভেল বজায় রাখা জরুরি এবং অতিরিক্ত আর্দ্রতা ও স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা উচিত। ধারা 56 তে ওভারক্রাউডিং অর্থাৎ ভিড় নিয়ে বলা হয়েছে অতিরিক্ত ভিড় কর্মক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং পর্যাপ্ত স্পেস যদি না থাকে তাহলে মানসিক স্বাস্থ্যের জন্য এটি খুবই অনিশ্চিত ভূমিকা পালন করে। ধারা 57 তে লাইটিং বা আলোকসজ্জা নিয়ে বলা হয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা কর্মক্ষেত্রের মৌলিক চাহিদা এবং সঠিক আলো কাজের মান উন্নত করে এবং চোখের চাপ ও দুর্ঘটনা কমায়। ধারা 58 তে পানি পান করানো বলা হয়েছে শ্রমিকদের জন্য বিশুদ্ধ নিরাপদ পানির ব্যবস্থা করা প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব এবং স্বাস্থ্যকর পানির ব্যবস্থা ও কর্মদক্ষতা সুস্থতা বজায় রাখে। ধারা 59 তে স্যানিটেশন অর্থাৎ স্বাস্থ্যসম্মত পরিষ্কার ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে পর্যাপ্ত পরিচ্ছন্ন স্যানিটেশন ব্যবস্থা শ্রমিকের মৌলিক অধিকার এবং নারী ও পুরুষের জন্য আলাদা সুবিধা নিশ্চিত করা এবং স্বাস্থ্য মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারা 60 তে স্পিটুন্স অর্থাৎ পিকদানি এবং ডাস্টবিন সম্পর্কে বলা হয়েছে কর্মক্ষেত্রে পর্যাপ্ত ডাস্টবিন ও পিকদানি রাখা বাধ্যতামূলক এবং এটি পরিবেশকে পরিচ্ছন্ন রাখে এবং সংক্রামক রোগের স্থিতিশীলতা বজায় রাখে। স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা শুধু এটাই আমাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নিরাপদ কর্মপরিবেশ উৎপাদনশীলতা শ্রমিক রেডি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের শ্রম আইন 2006 এর বিষয় হলো ব্যবস্থা। প্রথম ধারাটি হলো আমার 79 প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম। প্রতিটি প্রতিষ্ঠানে প্রাথমিক শ্রমিকদের জন্য পর্যাপ্ত প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড রাখতে হবে। অবশ্যই দুর্ঘটনা বা অসুস্থতার সময় যদি তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা যায়। সেকেন্ড হলো সেফটি রেকর্ড বুক সংরক্ষণ। শ্রমিকদের নিরাপত্তা ও দুর্ঘটনা সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করার জন্য সেফটি রেকর্ড বুক সংরক্ষণ করা বাধ্যতামূলক। 91 ভৌতকরণ সুবিধা। শ্রমিকদের জন্য পরিচ্ছন্ন পানি, সাবান ও হাত মুখ ধোয়ার উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে যাতে তারা কাজের আগে ও পরে নিজেকে পরিষ্কার রাখতে পারে। 92 ক্যান্টিন। নির্ধারিত সংখ্যক শ্রমিক থাকলে প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যান্টিন স্থাপন করতে হবে এবং সাশ্রয়ী মূল্য খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে।
93 বিশ্রাম কক্ষ, শ্রমিকদের কাজ ছেড়ে কাজের ফাঁকে বিশ্রামের জন্য বিশ্রাম কক্ষ বা বসার স্থান স্থাপন করতে হবে। এবং 94 শিশু কক্ষ, এখন দেখা যায় ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোতে নারী সংখ্যক অনেক রয়েছে, তো প্রতিটি প্রতিষ্ঠানে মানে শিশুদের দেখাশোনা, নারী শ্রমিকদের শিশুদের দেখাশোনার জন্য আলাদা শিশু কক্ষ স্থাপন করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাকির হোসেন রনি। এরপর থেকে কল্যাণমূলক ব্যবস্থা নিয়ে আমি বলবো। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে চা বাগানে বিনোদন ও শিক্ষার সুযোগ সুবিধা। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী চা বাগানে কর্মরত শ্রমিকদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য তাদের বিনোদন ও শিক্ষার ব্যবস্থা রাখা মালিক পক্ষের দায়িত্ব। এক্ষেত্রে এই উদ্দেশ্যে চা বাগান এলাকায় খেলার মাঠ, বিনোদন কেন্দ্র ও পাঠাগার এবং প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে। শ্রমিক ও তাদের সন্তানদের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। এরপর চা বাগানে গৃহায়ন সুবিধা। চা বাগান এলাকার ভিতরে চা বাগানের যারা শ্রমিক রয়েছেন তাদের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গৃহের ব্যবস্থা করতে হবে বা বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এরপর চা বাগানের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র এবং এসব কিছুর প্রাপ্তির সুবিধা। শুধু বাসস্থান নয়, চা বাগানে চা বাগানে যারা শ্রমিক রয়েছে এই জন্য চা বাগান এলাকার ভিতরেই তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবস্থা করতে হবে। সেটার জন্য তারা দোকান করতে পারে বা যেভাবেই করুক সেই ব্যবস্থা তাদের চা বাগান এলাকার ভিতরেই হবে। এরপর কর্মপথে শ্রমিকের জন্য চিকিৎসা পরিচর্যা। যদি কোনো শ্রমিক কর্মস্থলে যাওয়ার পথে বা কর্মস্থল থেকে ফেরার পথে কোনো দুর্ঘটনার শিকার হয় সেক্ষেত্রে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা এবং তার প্রয়োজনে যত পরিমাণ ব্যয় হয় তার দায়িত্ব মালিক পক্ষের বহন করতে হবে। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে বাধ্যতামূলক গ্রুপ বীমা চালুকরণ। প্রত্যেকটা শ্রমিকেরই গ্রুপ বীমা চালু থাকতে হবে, এ দায়িত্ব মালিক পক্ষের নিতে হবে এবং এতে তারা যাতে ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা বা চিকিৎসায় যাতে তারা সহযোগিতা পায় এই জিনিসটা তাদেরকে এনশিওর করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রেজেন্টেশন এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ আনিকা তাসলিম মি। তো আমরা আজকে এখানে এটা করতে আসছি যে নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা শ্রম আইন, বাংলাদেশ শ্রম আইন 2006 এর মধ্যে আমাদের অনেকগুলো অধ্যায় রয়েছে এবং অনেক ধারা ইনক্লুড রয়েছে। তার মধ্যে রয়েছে নিরাপত্তা। নিরাপত্তা জিনিসটা কি? নিরাপত্তা হচ্ছে আমাদের একটা সেফটি গার্ড, মানে নিরাপত্তা আমরা এমন মানে এটা নিরাপত্তা মানে হচ্ছে আমরা যে কোনো দুর্ঘটনা এড়াতে যেটা আগে আমরা সচেতনতা হই সেটা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তার কয়েকটি ধাপ রয়েছে বা কয়েকটি ধারা রয়েছে। প্রথমে হচ্ছে ভারী ও যন্ত্রপাতি সতর্কতা। ভারী ও যন্ত্রপাতি সতর্কতা মানে আমরা বলতে পারি আমাদের শিল্প কারখানায় যেমন একটা মেশিন রয়েছে যেটা হচ্ছে বয়লার মেশিন। বয়লার মেশিনটা হচ্ছে একটা মানে ভারী মেশিন যেটা আমাদের চালানোর সময় বা ওইটা স্থাপন করার সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে হচ্ছে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে সতর্কতা। অগ্নিকাণ্ডের ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে অগ্নিকাণ্ড হতে পারে, ফ্যাক্টরিতে বা বিভিন্ন কর্মস্থলে। সেই ক্ষেত্রে আমাদের ফায়ার এক্সটিংগুইশ প্রস্তুত রাখা দরকার, আমাদের বিভিন্নভাবে সতর্কতা থাকা দরকার। তারপর হচ্ছে যন্ত্রপাতি স্থির রাখা। যন্ত্রপাতি স্থির রাখা যেমন আমাদের শিল্প কারখানায় কাটিং মেশিন রয়েছে, কাটিং মেশিনে বোল্ট ও নাট দিয়ে আমরা মেশিনটা সঠিকভাবে শক্তভাবে স্থাপন করব যাতে সেটা কোথাও সরে না যায় বা কোনো রকম কোনো দুর্ঘটনা না করতে পারে। তারপর হচ্ছে চলমান যন্ত্রের উপর বা নিকটে কাজ, মানে হচ্ছে এটার মানে আমরা বুঝতে পারছি যে আমরা নিরাপদে কাজগুলো করব। আমরা যে কারখানায় কলকারখানা বা ফ্যাক্টরিতে যেসব কাজগুলো করব সেটা আমরা নিরাপদে করব। তারপর রয়েছে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি। স্বয়ংক্রিয় যন্ত্রপাতি সতর্কতা মানে আমরা বুঝতে পারছি যে সেন্সর ও সেফটি ডিভাইস কাজ করছে কিনা বা কোনো ফ্যাক্টরিতে কোনো মেশিন কাজ করতেছে কিনা বা সঠিকভাবে চলছে কিনা সেটা দেখানো। তারপর হচ্ছে নতুন যন্ত্রপাতি চালু করা। নতুন যন্ত্রপাতি চালু করা বলতে আমরা বুঝাই আমরা শিল্প কারখানায় নতুন কোনো মেশিন বা নতুন কোনো যন্ত্র আনলে সেটা আগের ক্ষেত্রে পরীক্ষা ও অপারেটর পরীক্ষা করে নিতে হবে।
অপারেটরকে দিয়ে প্রশিক্ষণ দেওয়া প্রাপ্ত। দেন তারপরে হচ্ছে লাস্ট আমার যে পয়েন্টটা হচ্ছে হুইস্ট এবং লিফট। হুইস্ট এবং লিফট মানে হচ্ছে আমাদের লিফটের ক্ষেত্রেও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ভারী জিনিস বা এমন কোনো জিনিস নেওয়া যাবে না যেটা লিফটে আমাদের দুর্ঘটনা করতে পারে। এরপরে আমার পরের জন বলবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নিরাপত্তা বিষয়ক আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেমন ঘূর্ণায়মান যন্ত্রপাতির সামনে হচ্ছে ঢিলাঢালা জামা কাপড় পরে না যাওয়া, তারপর অলংকার ব্যবহার না করা। এই ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করব ঘূর্ণায়মান যন্ত্রপাতির সামনে যাওয়ার সময়। প্রেসার ফ্যান চাপযুক্ত যন্ত্রে আমরা সেফটি ভালভ ও প্রেসার গজ ব্যবহারের ক্ষেত্রে সঠিকভাবে সেটি ব্যবহার করব। মেঝে, সিঁড়ি ও হাঁটার পথ সবসময় পরিষ্কার শুকনো রাখার চেষ্টা করব, যেন আমাদের শ্রমিকরা হচ্ছে সেখান থেকে তাদের সেফটিটা নিশ্চিত করতে পারে। এমনকি অতিরিক্ত ওজন, যেমন নির্ধারিত ওজনের বাইরে ওজন আমরা ব্যবহার করব না, সেক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। চোখের নিরাপত্তার জন্য আমরা সেফটি গগলস অথবা চশমা ব্যবহার করতে পারি। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পরীক্ষা, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশগুলো আমরা সিলেক্ট করে সেগুলোকে হচ্ছে মেরামত করার ব্যবস্থা গ্রহণ করব। বিপজ্জনক ধোঁয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা মাস্ক ব্যবহার করব। বিস্ফোরক বা দাহ্য পদার্থ, গ্যাস ও ধুলা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য সতর্কতা অবলম্বন করব। এই ছিল আমাদের আজকের পয়েন্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সর্বপ্রতি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা সংক্ষেপে নিয়োগ ও চাকরির শর্তাবলী নিয়ে কিছু আলোচনা করব, যাতে করে আমরা শ্রমিকদের অধিকার, দায়িত্ব এবং চাকরির শর্তাবলী খুব পরিষ্কারভাবে উল্লেখ করতে পারি। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধারা 5-এ বলা হয়েছে প্রতিটি শ্রমিককে লিখিত নিয়োগপত্র প্রদান বাধ্যতামূলক থাকতে হবে এবং ধারা 6 অনুযায়ী পরিচয়পত্র প্রদান করতে হবে এবং অবশ্যই যেটা করতে হবে যেটা হচ্ছে সার্ভিস রেকর্ড সংরক্ষণ অবশ্যই থাকতে হবে, যাতে করে শর্তাবলীগুলো চাকরির পরিষ্কার থাকে। চাকরির শর্তাবলীতে অবশ্যই উল্লেখ থাকতে হবে কাজের সময়, কর্মপরিধি এবং দায়িত্ব। বাংলাদেশ শ্রম অধিকার আইন 100 থেকে 108 অনুযায়ী কাজের সময় ও বিশ্রামের সময় থাকতে হবে নির্ধারিত। ধারা 115 অনুযায়ী সাপ্তাহিক ছুটি অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে এবং ধারা 117 118 অনুযায়ী বাৎসরিক ছুটি এবং অসুস্থতার ছুটি নিশ্চিত করা হবে এবং এসব দ্বারা শ্রমিকের নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করবে। আচ্ছা, শ্রমিকের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার জন্য ধারাগুলো বলা হচ্ছে। সেছাড়া আরো কিছু ধারা আছে যেগুলো হচ্ছে মজুরি, অব্যাহতি এবং ক্ষতিপূরণ সম্পর্কে। যেরকম ধারা 123 থেকে 126 অনুযায়ী বলা হয়েছে যে মজুরি প্রদানের নিয়ম, এটা নিয়ে রাখতে হবে এবং ধারা 23 ও 26 অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি এবং ক্ষতিপূরণ, এই নিয়মগুলো মানলে উভয় পক্ষে শ্রমিক এবং মালিকের সুরক্ষা নিশ্চিত হবে এবং প্রতিষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। যদি নিয়োগ ও চাকরির শর্তাবলী স্পষ্ট না থাকে, শ্রমিক বিভ্রান্ত হয় এবং আইনি জটিলতা তৈরি হয়। সুতরাং নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস রেকর্ড এবং চাকরির শর্তাবলী সবসময় স্পষ্ট থাকা উচিত। এগুলো শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের জন্যই নিরাপত্তা এবং আইনি নিশ্চয়তা দেয়। আচ্ছা, আমরা যদি নিয়োগ ও চাকরির শর্তাবলী যথাযথভাবে মেনে চলি, তবে শ্রমিকরা নিরাপদ থাকবে এবং নিশ্চিতভাবে কাজ করতে পারবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ন্যায্য, নিরাপদ এবং সুশৃঙ্খল কর্মপরিবেশ গড়ে তুলতে পারি। ধন্যবাদ। কেমন আছেন সবাই? আমরা আজকে দুজন এখানে আপনাদের সাথে একটা আলোচনা করার জন্য আসছি। 2006 সনদ অনুযায়ী আমাদের কিশোর শ্রমিক নিয়োগের বেশ কিছু বিধিবিধান রয়েছে, যেগুলো আমরা অনেকেই হয়তো জানি না বা অনেকে হয়তো জেনেও মানি না, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা জানেন কি যে কত বছর বয়স থেকে আমাদের এখানে শিশুরা বা কিশোর শ্রমিক যাদেরকে বলছি তারা আমাদের এখানে কাজ করতে পারে? যেমন 14 বছর কম বয়সী শিশুকে কোনো কলকারখানায় কাজ করানো সম্পূর্ণ নিষেধ। কিশোর 14 থেকে 18 বয়সে তাদেরকে মেডিকেল সনদ অবশ্যই প্রদান করতে হবে। বিপজ্জনক কাজে শিশু ও কিশোরকে অবশ্যই নিয়োগের সম্পূর্ণ নিষেধ। তাছাড়া শিশুদের কাজের সময় কিছু বাধা নির্দেশ আছে, যেমন রাত 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কাজ করানো যাবে না।
তাছাড়া ওভারটাইম করানো সম্পূর্ণ নিষেধ। প্রাপ্তবয়স্কের সাথে একই কাজ দিবার জন্য কাজে রাখা যাবে না। আচ্ছা, এছাড়াও এই যে আমরা বললাম যে সক্ষমতা প্রত্যয়নপত্র বা তাদের যে মেডিকেল সার্টিফিকেট, এটা কিন্তু অবশ্যই আমাদের শ্রমিক যে নিয়োগ করবে মালিক পক্ষ তারা করতে পারে, চাইলে কিশোরের অভিভাবক করতে পারে, বা আমাদের এই যে আইন প্রণয়ন পক্ষ থেকেও কেউ করতে পারে। আর এছাড়াও এই পরীক্ষার মাধ্যমে আমরা বিভিন্ন ডক্টর যারা রেজিস্টার্ড তাদের কাছ থেকে আমরা পরীক্ষাটা নিব, এবং যাতে করে আমরা এটা সঠিকভাবে জানতে পারি যে তারা আমাদের এখানে কাজ করতে পারবে কিনা। এছাড়াও তাদের ক্ষেত্রে বিভিন্ন বিপজ্জনক কাজ করার আগে তাদেরকে প্রশিক্ষণ আমরা অবশ্যই করে নিব, এবং যথাযথ যন্ত্রপাতি যেগুলোর মাধ্যমে তারা এটা সেফলি করতে পারবে সেটার জন্য খেয়াল রাখবো। এছাড়া তাদেরকে বিভিন্ন কাজের ক্ষেত্রে, যেমন খনিজ বা বিস্ফোরণ কাজ, তাছাড়া ভারী কাজ এবং বিস্ফোরক বা কেমিক্যাল জাতীয় কাজের থেকে অবশ্যই দূরে রাখতে হবে। এছাড়াও তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সময়ের নোটিশ পিরিয়ড আকারে একটা শিডিউল করে দিব, যাতে করে এই কর্মঘণ্টাটা অতিক্রম না করে। আর যদি কোনো কারণে শিফট চেঞ্জ হয় সেটাও আমরা জানিয়ে দিব। আর একজন শিশু কিশোর সে 5 ঘন্টা দৈনিক কাজ করতে পারে এবং সপ্তাহে 30 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, এবং তাদেরকে দিয়ে অতিরিক্ত কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের এই বিধি নিষেধগুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমাদের শ্রম আইন লঙ্ঘন হবে না। এছাড়াও কিছু বিশেষ ক্ষেত্রে শিশু আমাদের এখানে কাজ করতে পারবে, শিশু কিশোরেরা যারা পরিবারের সম্মতিতে কাজ করে থাকে কোনো প্রয়োজনে, বা শিক্ষার পাশাপাশি তাদের শিক্ষাটা যেন নষ্ট না হয় এবং তারা সেটার পাশাপাশি যেন কাজ করে তাদের নিজেদের সাহায্য করতে পারে, পরিবারকে সাহায্য করতে পারে। ধন্যবাদ সবাইকে। আমাকে ভালো লাগে না? ওই সাইডে আছে, যে বাম সাইডে, এটা জুম করা, জুম আউট করতে হবে। রেডি? আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম ফাহিম। আজকে আমরা এখানে কথা বলতে আসছি বাংলাদেশ সংবিধান অনুযায়ী কিছু কর্মঘণ্টা ও ছুটি নিয়ে কিছু ধারার কিছু বিধিনিষেধ নিয়ে কথা বলতে আসছি। প্রথম হচ্ছে কর্মঘণ্টা। ধারা 101 অনুযায়ী একজন শ্রমিক দৈনিক সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে, ওভারটাইম সহ দৈনিক সর্বোচ্চ 10 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে। ধারা 102 এ বলা আছে শ্রমিক টানা 5 ঘন্টা কাজ করার পর 1 ঘন্টার একটা বিরতি লাগবে, যেটা শ্রমিকের শারীরিক এবং মানসিক বিশ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারা 103 এ বলা আছে সাপ্তাহিক ছুটি। একজন শ্রমিক সপ্তাহে একদিন বাধ্যতামূলক ছুটি শ্রমিককে দিতে হবে। দেন হচ্ছে ক্ষতিপূরণ। ধারা 104 ক্ষতিপূরক সাপ্তাহিক ছুটি। ক্ষতিপূরক নির্ধারিত ছুটিতে কাজ করালে শ্রমিককে ওই ছুটিটা পূরণ করার জন্য অন্য একদিন ছুটি প্রদান করতে হবে। এটা ধারা 104 বলা আছে। ধারা 106 বলা আছে লে অফ। লে অফ জিনিসটা কি? লে অফ জিনিসটা আসলে হচ্ছে প্রতিষ্ঠানের অস্থায়ী সমস্যার কারণে শ্রমিককে কাজে লাগতে পারে না। এই ক্ষেত্রে শ্রমিক চাকরি হারায় না, সমস্যা শেষ হয়ে গেলে শ্রমিককে আবার কাজে ডাকা হয়। এই ক্ষেত্রে শ্রমিক সম্পূর্ণ ভাতাটা পেয়ে থাকে। ধারা 108 এ বলা হচ্ছে অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত ভাতা প্রদান করতে হবে। শ্রমিক যদি ওভারটাইম বা ডিউটি করে সেক্ষেত্রে শ্রমিককে তার ভাতা দ্বিগুণ করে দিতে হবে নর্মাল ভাতা থেকে। ধারা 109 বলা আছে মহিলা শ্রমিকের রাতে কাজ করানো যাবে না এবং মহিলা শ্রমিকের নিরাপত্তা এসব নিশ্চিত করতে হবে। বাকিটুকু আসসালামু আলাইকুম, আমি আমিন হাসান। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা ও ছুটি নিয়ে কিছু ধারা আমরা আলোচনা করব। ধারা 111 প্রাপ্তবয়স্ক শ্রমিকের কাজের সময় নোটিশ ও প্রস্তুতি এগুলো টাঙানো থাকতে হবে। আইন কি বলে? প্রতিষ্ঠানে কর্মরত প্রাপ্তবয়স্ক শ্রমিকদের দৈনিক কাজের সময়, বিরতির সময়, সাপ্তাহিক ছুটির দিন এসব বিষয়ে নোটিশ আকারে স্পষ্টভাবে টাঙানো থাকতে হবে।
নোটিশ কোথায় থাকবে, শ্রমিকদের সহজে দেখতে পারে এমন কোনো জায়গায় থাকতে হবে, শ্রমিকদের যেন তার কাজের ক্ষমতা যাতে সে কখন কাজ করবে সেটা যাতে জানতে পারে। ধারা 112 সড়ক পরিবহন শ্রমিকের জন্য বিশেষ বয়স সীমা। আইন কি বলে? সড়ক পরিবহন খাত, ড্রাইভার, হেল্পার ইত্যাদি ন্যূনতম বয়স থাকতে হবে 21 বছর, নির্দিষ্ট শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে। উদ্দেশ্য দুর্ঘটনা রোধ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ধারা 113 নোটিশ ও রেজিস্টারের সহিত কর্মঘণ্টার মিল। আইন কি বলে? নোটিশ বোর্ডে লেখা কর্মঘণ্টা ও রেজিস্টার লেখা থাকতে হবে, একই হতে হবে। যদি মিল না থাকে এটি আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। ধারা 114 দোকান ও প্রতিষ্ঠান বন্ধ। আইন কি বলে? প্রতি দোকান বা বাণিজ্যিক প্রতিষ্ঠান সপ্তাহে অন্তত একদিন ছুটি থাকতে হবে। এটি নির্দিষ্ট কোনো দিন শুক্রবার হতে হবে বা যে কোনো সাপ্তাহিক একটি দিন হতে হবে, পাওয়া যাবে। ধারা 115 নৈতিক ছুটি। আইন অনুযায়ী বছরে 10 দিন সম্পূর্ণ মজুরি সহ সে ছুটি পাবে, সম্পূর্ণ নোটিশ ছাড়া নেওয়া যাবে। ব্যবহার হয় অসুস্থতার জন্য, পারিবারিক সমস্যার জন্য, জরুরি ব্যক্তিগত কাজের জন্য। ধারা 116 ক্রীড়া ছুটি। আইন অনুযায়ী বছরে 14 দিন সম্পূর্ণ মজুরি সহ নিতে পারবে। ধারা 117 মজুরি সহ বাৎসরিক ছুটি। প্রাপ্তবয়স্ক শ্রমিকের জন্য প্রতি 18 কর্মদিবসে একদিন ছুটি পাবে। কিশোর শ্রমিকের জন্য প্রতি 15 কর্মদিবসে একদিন ছুটি পাবে। ধারা 118 উৎসব ছুটি। বছরে কমপক্ষে 11 দিন ছুটি পাবে সম্পূর্ণ মজুরি সহ ধর্মীয় ও জাতীয় উৎসব উপলক্ষে। ধারা 119 ছুটি বা বন্ধের সময় অনুযায়ী হিসাব প্রদান। আইন বলে ছুটি বা বন্ধের সময় শ্রমিক মজুরি থেকে বঞ্চিত হবে না। মজুরি হিসাব হবে সাধারণ কর্মদিবসের মতো। যে কর্মদিবসগুলো সে ছুটি নিচ্ছে সেগুলোর মজুরি সে সম্পূর্ণভাবে পাবে। ধন্যবাদ সবাইকে।